তো এই সিনেমায় আমরা একজন সাইকো লুককে দেখব যে নিজের দুঃখ কষ্ট ভোলার জন্য মার্শাল আর্ট বা কুংফু শিখে। এরপর সে এই পৃথিবীর যত বড় বড় মার্শাল আর্টিস্ট বা কুংফু মাস্টার আছে এক এক করে তাদের সবাইকে মারতে শুরু করে, যাতে সে নিজেকে সবার সেরা কুংফু মাস্টার হিসেবে প্রমাণিত করতে পারে। চাইনিজ কুংফু টাইপের অ্যাকশনে ভরা এই সিনেমাটার নাম হচ্ছে কুংফু কিলার। আশা করি সিনেমাটার এক্সপ্লেনেশন তোমাদের সবার ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো সিনেমার শুরু হয় আমরা একজন লোককে পুলিশ স্টেশনের ভিতর ঢুকতে দেখি, আর এই লোকটাই হচ্ছে আমাদের এই সিনেমার হিরো। পুলিশ স্টেশনের ভিতরে ঢোকার পর লোকটা পুলিশদের জানায় সে ভুলবশত একটা লোককে মেরে ফেলেছে, আর তার এখন অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে, তাই সে সারেন্ডার করার জন্য এখানে এসেছে। পুলিশ অফিসারেরা তার কাছ থেকে তথ্য নেয় এবং যাচাই বাছাই করে দেখতে পায় এই লোকটা সত্যিই একটা লোককে মেরে ফেলেছে, তাই তাকে জেলের ভিতর বন্দি করে দেওয়া হয়। এরপর এখান থেকে সিন শিফট হয়ে 3 বছর পরে চলে যায়, যেখানে আমরা একজন মহিলা পুলিশ অফিসারকে দেখতে পাই, যাকে দেখতে মাশাল্লাহ সেই। তো সে একটা ক্রাইম সিনে এসেছে যেখানে একজন লোকের মার্ডার হয়েছে। এখানে আসার পর তারা যাচাই বাছাই করে জানতে পারে এই লোকটা একটা কুংফু বক্সার, মানে সে কুংফু টাইপের বক্সিং করে। তার শরীরের আঘাতের চিহ্নগুলো দেখে বোঝা যাচ্ছিল তার সাথে আরো একজন কুংফু মাস্টারের ফাইট হয়েছে এবং সে অনেক নৃশংসভাবে এই লোকটার মার্ডার করেছে। তখন এখান থেকে সিন শিফট হয়ে একটা কারাগারে চলে আসে, যেখানে আমরা আমাদের হিরো মুকে দেখি যে 3 বছর থেকে এই কারাগারটাতে বন্দী রয়েছে। মু অনেক নিরিবিলিভাবে শান্তিতে এই কারাগারটাতে বসবাস করছে। সে কারো সাথে লড়াই করতেও যায় না, কেউ লড়াই করতে আসলেও লড়াই করে না। সেটার প্রমাণ আমরা এখনই পাবো। আমরা দেখি মুরা একটা জায়গায় বসে সময় কাটাচ্ছে, তখন সেখানে একটা গ্যাং চলে আসে যেটা এই জেলের ভিতরই তৈরি হয়েছে, অর্থাৎ এই জেলের কয়েকজন কয়েদি মিলে তারা একটা গ্যাং তৈরি করে ফেলেছে। তারা এখানে এসে সাধারণ কয়েদিদের জ্বালাতন করতে শুরু করে। তারা মুকেও অনেক বেশি জ্বালাতন করে, কিন্তু মু তাদের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে নিরিবিলিভাবে চলে আসে। তখন মু এর নজর টিভিতে চলা গতদিনের ওই মার্ডারটার নিউজের উপর পড়ে, যেটা দেখে মু আতঙ্কিত হয়ে যায়। তাকে দেখে লাগছিল সে এই মার্ডারটি সম্পর্কে কিছু একটা আজ করতে পেরেছে। তখন সে অনেক তাড়াহুড়ো করে একটা গার্ড এর কাছে আসে এবং গার্ডটাকে বলে, আমি অফিসার লুক এর সাথে কথা বলতে চাই। লুক ওই মহিলা অফিসার যে ওই কেসটার দায়িত্বে রয়েছে, কিন্তু তখন গার্ড মুকে বলে, তুমি কেন অফিসার লুক এর সাথে কথা বলতে চাও সেটা আগে আমাকে বলো। মু তাকে বলে, আমি গতকাল যেই মার্ডারটা হয়েছে ওই মার্ডার সম্পর্কে অফিসার লুক এর সাথে কথা বলতে চাই। কিন্তু এটা শুনে গার্ডটা মুকে বলে, তুমি তো জেলের ভিতর বন্দি রয়েছো, তুমি আবার ওই কেসটা সম্পর্কে কি বা জানতে পারো। এটা বলে সে টিটকারি করে সেখান থেকে চলে যায়। কিন্তু এতে মুয়ের অনেক বেশি রাগ হয়, তাই সে পুলিশদের অ্যাটেনশন গেইন করার জন্য যখন পরের বার ওই গ্যাংটা তাদের জ্বালাতন করতে আসে, এইবার মু এই লোকগুলোকে পেটাতে শুরু করে দিয়েছিল। সে অনেকজনের তো হাত পাও ভেঙে দিয়েছিল। এই সব কিছু শুনে এই জেলের যে প্রধান রয়েছে সে অফিসার লুককে ডেকে পাঠায়। সে অফিসার লুককে বলে, মু তো অনেক শান্তশিষ্ট একজন কয়েদি ছিল, সে কারোর সাথে ঝগড়াও করতো না। কাল হঠাৎ সে আমাদের জানায় সে আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু আমরা ওই বিষয়টাতে তেমন গুরুত্ব দেইনি। কিন্তু আজকের এই ঘটনাটা ঘটার পর আমার মনে হলো আপনাকে এখানে ডাকা উচিত, তাই আপনাকে এখানে ডাকা হয়েছে। তখন লুক মু এর সাথে কথা বলতে গেলে মু তাকে বলে, আপনি যে কেসটার উপর কাজ করছেন ওই কেসটা সম্পর্কে আমি আপনার সাথে কথা বলতে চাই। যেই বক্সার লোকটার মার্ডার হয়েছে ওই লোকটা আমার বন্ধু। তো আমার বন্ধুকে যেইভাবে মারা হয়েছে এটা দেখে আমি বুঝতে পারছি যেই লোকটা আমার বন্ধুকে মেরেছে সে প্রতিশোধ নেওয়া বা টাকার জন্য আমার বন্ধুকে মারেনি। সে নিজেকে সবচেয়ে পাওয়ারফুল কুংফু মাস্টার প্রমাণ করার জন্য এই কাজটা করেছে, আর সে ভবিষ্যতে আরো অনেকগুলো মার্ডার করবে। এটা শুনে অফিসার লুক মুকে জিজ্ঞাসা করে, তুমি এত বিশ্বাসের সাথে এই কথাটা কিভাবে বলছো? কিন্তু মু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। তখন লুক মুকে বলে, আপনি যদি এখান থেকে আমাকে মুক্ত করে দেন তাহলে আমি ওই কেসটির উপর রিসার্চ করে আপনাকে আরো তথ্য দিতে পারবো। কিন্তু এটা শুনে লুক এর মনে হয় এই হারামজাদা এই জেল থেকে বের হওয়ার জন্য আমাকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করছে। তাই লুক উঠে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখন মু তাকে থামায় এবং তাকে 7 জন লোকের নাম বলে তাকে বলে, আপনি দেখে নিবেন এই 7 জনের মধ্যে কেউ একজন ওই লোকটার নেক্সট শিকার হবে। কিন্তু তবুও লুক মু এর কোনো কথার গুরুত্ব দেয় না এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর সে তার একজন অফিসারকে বলে, মু যেই 7 জন লোকের নাম বলেছে ওই লোকগুলোর ইনফরমেশন বের করার জন্য। তখন এখান থেকে সিন শিফট হয়, আমরা একজন কুংফু মাস্টারকে দেখি। এই লোকটার নামও মু বলেছিল। তখনই এই লোকটার সামনে কালো কাপড় পরা একজন লোক চলে আসে, আর এই লোকটাই ওই মার্ডার গুলা করছিল। তো কালো কাপড় পরা লোকটা এখানে আসার পর এই কুংফু মাস্টারকে চ্যালেঞ্জ জানায়। সে তাকে বলে, তুই যদি পুরুষ হয়ে থাকিস তাহলে আমার সাথে ফাইট করে দেখা। এতে এই কুংফু মাস্টারের সম্মানে লাগে, তাই সে লোকটার সাথে ফাইট করতে চলে আসে। এই দুইজনের ফাইটিং স্কিল অনেক ভালো ছিল, তাই তাদের ফাইট দেখতে মারাত্মক সুন্দর লাগছিল।
কিন্তু কালো কাপড় পরা লোকটা তার পায়ে স্পেশাল ধরনের একটা জুতা পরে এসেছিল। তাই সে যখন কুংফু মাস্টারটার সাথে ফাইট করছিল তখন ফাইটের মধ্যখানে সে জুতাটা ব্যবহার করে কুংফু মাস্টারটার একটা পা ভেঙে দেয়। এরপর সে এখান থেকে চলে যায়, কিন্তু ওই পা ভাঙার যন্ত্রণায় এই কুংফু মাস্টারেরও ডেথ হয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে অফিসার লোক তার কর্মীদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ওই 7 জন লোকের ইনফরমেশন বের করার চেষ্টা করছিল। তখন তারা জানতে পারে এই 7 জন লোক আলাদা আলাদা শহর থেকে বিলং করে, কিন্তু তাদের মধ্যে একটা কমন বিষয় রয়েছে, তারা সবাই কুংফুতে অনেক বেশি বিখ্যাত। তখনই অফিসার লুক এর কাছে তার আরো একজন কর্মী চলে আসে এবং তাকে জানায় মু যেই 7 জন লোকের নাম বলেছিল ওই লোকগুলোর মধ্যে থেকে একজন লোকের অলরেডি মার্ডার হয়ে গিয়েছে। এটা জানার সাথে সাথেই অফিসার লুক মুকে জেল থেকে বের করে নিয়ে আসে। জেল থেকে বেরিয়ে আসার পর মু লোকদের বলে ওই খুনিকে দেখে আমার মনে হচ্ছে সে সবাইকে আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করে মার্ডার করছে। যেমন প্রথম যেই মার্ডারটা হয়েছে সেটা একটা বক্সারের মার্ডার হয়েছে, ওই বক্সারকে সে হাত ব্যবহার করে মেরেছে। কিন্তু এরপর যেই মার্ডারটা হয়েছে ওই লোকটা পায়ের স্কিল ব্যবহার করত, তাই সে ওই লোকটাকে পায়ের স্কিল ব্যবহার করেই মেরেছে। এরপর সে অনুমান করে এরপর ওই লোকটা যেই লোকটাকে মারবে ওই লোকটা একজন রেসলার হবে, আর তার দেওয়া লিস্টে একজন রেসলারের নাম রয়েছে। তাই তারা সবাই ওই রেসলারকে প্রোটেকশন দেওয়ার জন্য সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তারা ওই রেসলারের কাছে পৌঁছানোর আগেই ওই লোকটা অলরেডি ওই রেসলারকে মেরে ফেলেছে। তারা সেখানে পৌঁছালে দেখতে পায় ওই রেসলারটার লাশকে একটা জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে এবং এই রেসলারটার গায়েও একটা নিশান রয়েছে। তখন মু একটা বিল্ডিং এর উপর একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে যে তাদের দিকে তাকিয়ে হাসছিল। এটা দেখে মু এর বুঝতে আর বাকি থাকে না এই মার্ডারটা করেছে। তাই সে ওই লোকটার পিছু করতে শুরু করে, কিন্তু লোকটা তার হাত থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু মু তার পিছু করতে করতে অনেক দূরে চলে এসেছিল, তার থেকে পুলিশ অফিসারেরা অনেক দূরে রয়ে গিয়েছিল। তাই এই সুযোগে সেও এখান থেকে পালিয়ে ডাইরেক্ট তার গ্রামে চলে আসে। গ্রামে চলে আসার পর সে ডাইরেক্ট তার বাড়িতে চলে আসে যেখানে তার স্ত্রী রয়েছিল। বাড়িতে আসার পর সে একটা সিম্বল খুঁজে পায়, যেই সিম্বলটা ওই খুনি যেই লোকগুলোকে মার্ডার করত ওই লোকগুলার বডিতে লাগিয়ে দিত। এটা দেখে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি এই সিম্বলটা কোথায় পেলে? তখন মু এর স্ত্রী তাকে বলে কিছুদিন আগে একজন মার্শাল আর্টিস্ট এখানে এসেছিল কুংফু স্কুল থেকে, সে এই সিম্বলটা দিয়ে চলে গিয়েছে। তখন মু বুঝতে পারে ওই খুনিটাই এখানে এসে এই সিম্বলটা তার স্ত্রীকে দিয়ে গিয়েছে। সে এই সিম্বলটার মাধ্যমে আমাকে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। ওই খুনিটা কেন মুকে এই সিম্বলটা দিয়েছে এবং সে এটার মাধ্যমে মুকে কি বোঝানোর চেষ্টা করেছে, আর মু কি ওই খুনিটাকে খুঁজে বের করতে পারবে, আর খুঁজে বের করলে সে কি ওই খুনিটার সাথে লড়াই করে পেরে উঠবে, সেটা আমরা পার্ট 2 অর্থাৎ শেষ পর্বে দেখতে পারবো। আর শেষ পর্ব দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে, কমেন্ট বক্সে পার্ট 2 লিখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।